Audio Jungle. শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট একটা ঘরে বিনোদ শোয়, এবং একাই শোয়। নিচে একদম ফাঁকা, তবু কিছুতেই বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে একটা জলজান্ত খুন হলো। এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই ঘরের পাশের গলি দিয়েই যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে বলেছিল, মা, পায়ের দিকে জানলাটা খুলে দাও তো। উফ, যা গরম আজ। না, তুই ওপরে চল তো, আমার কাছে গিয়ে শুবি। বিনোদ পাশ ফিরে বলল, ও, কিসের ভয় তোমার এত? এত গোলমালে যে খুনেটা তো আর এখানে ঘাপটি মেরে বসে থাকেনি। কখন দিব্যি সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না না, তুই ওপরে চল। তুই এ ঘরে একা থাকিস, সেই জন্য আমারও রাতে ঘুম হয় না। চেঁচালেও শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেবো না কি ভেবেছ? যদি ব্যাটা আসে, টুটি টিপে তার দম বন্ধ করে দেবো না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়। তার মুখটা ভালো করে দেখার জন্যই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম রে। আর মুখ যদি বাড়ায়ও, তবে না হয় দুটো গল্পই করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলায় জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়। চাকরের হাতে পয়সা গুঁজে দিয়ে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোই ঘুঁ ঘুঁ করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। বিনোদ হেসে বলে, বললেই হলো, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে, তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমায়। শেষকালে অভয়কেই বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন তো ভয় করছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, এই চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমাচ্ছে। এমন সময় সদর দরজায় কড়া নড়ে উঠল। কি যেন গলা খাঁকড়ে ডাকলো, এই বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাকে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কালা আছে, চেঁচিয়ে কথা বললে তার এক বর্ণও যারা শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবো আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি, কিন্তু সব সময়ই সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনি ঘুমোই বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে।
পাছে লোকটা সারা পেয়ে পালায়, বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ বলল, তুই এই সময়, এত রাতে, কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই তো ফিরছি। বাড়ি যাসনি? বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। আরো রহস্য রোমাঞ্চের গল্প। বিনোদ বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, তাড়িয়ে দিয়েছেন? কেন, কি অপরাধ করলি? অপরাধ আবার কি, ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বলল, চল চল ভিতরে চল, বলছি। ঘরের এক কোণের ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বলল, আচ্ছা, তোর এখানে আজ কিন্তু আমি শোবো, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালল, বলল, হুম, স্বচ্ছন্দে চলায়। আলোতেই বিনোদ দেখল অভয় অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপর দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জরির জুতো, হাতের কবজিতে সোনার রিস্ট ওয়াচ। সারা গায়ে এসেন্সের গন্ধ ভুরভুর করছে। পরিপাটি করে টেরি বাঁকানো ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। বাবা, এত সেজে গুজে বেরিয়েছিস? চেহারা দেখে তো ত্যায্য পুত্র হয়েছিস বলে মনে হয় না। বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে, কিন্তু যত আমার জিনিসপত্র ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বলেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এ মুখো হয়েও না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটায় রোজ 2 আনা 4 আনা করে জমাতাম বিনু, সেই বাক্স ভেঙে যত খুচরো সিকি আদলি আমার পকেটে সব দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশি টিকিট কেটে ভেঙে পড়ো, তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনে। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে রইল। পরে বলল, কিন্তু কি করেছিলিস তুই, একটু বল তো শুনি। অভয় হাত বাড়িয়ে বলল, বলছি, তোর ম্যাপের বইটা দে তো একবার। কি করবি? একটা জায়গা খুঁজে বার করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। এই ধর গ্রিনল্যান্ড, বছরের 6টা মাস যেখানে রাত, কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? কিন্তু পকেটে তো মাত্র কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের উপর অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে অভয় পাতা উল্টাতে লাগলো। বলল, এমন জায়গায় যাব যেখানে যেতে ভাড়া লাগে না। ও, আপাতত দেখছি সে তো আমার এই শোবার ঘর রে পাগল। এই, তুই পাগলামি করিস না আর। অভয়, চল, তোকে বাড়ি রেখে আসি। বাবা বকে থাকতে পারেন, কিন্তু নিশ্চয়ই ব্যস্ত হয়ে এখন তোকে খুঁজতে বেরিয়েছেন, বুঝলি? খুঁজুনগে, কিন্তু একবার যখন বেরিয়েছি আমি আর ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরোবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পিছু পা হব না। নে, আলোটা নিভে যেত, আজ রাতটা তো এখানেই ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আমার বিছানায় উঠে আয়, দুজনেই ঘুমাই। না রে, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না। আমার মেরুদণ্ডে না একটা খুব চোট লেগেছে, এই বেশ ঘুমোতে পারবো এখানে। একটা বালিশ এগিয়ে যেত। বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, নে, তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে। কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য সব ঠিক করা যাবে। আরে এমনি তোর ঘুম আসবে? হতভাগা, ওপরে উঠে আয় বলছি।
পাগল, ঘুম আসবে নাকি? স্কুলে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোই, আর এ তো দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয়ে বেরোবে তাকে খালি গায়ে শীতের রাতের শুকনো কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকাবো না, ঘুমো ঘুমো। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। না, অভয়ের সঙ্গেই আরো খানিকটা গল্প করা যাক। চোখ না মেলেই ডাকলো, অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু মাত্র ব্যাঘাত হয়নি। আবার ডাকলো, এ অভয়। সেই অন্ধকার কালো রাত্রি, আর হলো নিস্তব্ধতা। বিনোদ লাফিয়ে উঠে বসলো। ঘরে কেউ নেই। ম্যাপের খাতাটা মেঝের উপর ওল্টানো, চেয়ারের উপরে বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটাও খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো। সদর দরজাটাও দুফাঁক। অভয় আবার কখন দরজা খুলে বাইরে গেল? দুষ্টু ছেলে তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ দম্বার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়েই রাস্তায় নামলো। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও সে কোথাও শুনতে পাচ্ছে না। আরো রহস্য রোমাঞ্চের গল্প। আবার সে ডাকলো, অভয়। মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কি জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ নিমিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। উফ, কোথায় গেছিলি? বারে, এই তো তোর পাশেই তো দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে ভীষণ গরম, বুঝলি? অত গরমে কখনো ঘুম আসে? হ্যাঁ, গরম কিরে পাগলা? এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? গরম বলে গরম, দেখ চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, টিকতে পাচ্ছি না। চল রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবল মন্দ নয়। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তার বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তারই ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে। ঠিক আছে, চল। কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে। না, থাকবে। ডাকতে গেলেই আবার মা টের পাবে। ভেজিয়েই আসি দরজাটা। দাঁড়া, খানিক বাদেই তো ফিরে আসছি, কি বল? তোর আর ভাবনা কি? তোকে তো তোর বাপ মা তাড়িয়ে দেয়নি। আমার জন্য না হয় দরজা বন্ধ হয়ে গেছে। দু বন্ধু বড় রাস্তায় এসে পড়ল। কারু মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বলল, এই অভয়, এবার ফের। অনেক রাত হয়ে গেছে কিন্তু। তুই কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরের কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা যেন পূর্ণবাবুর মতো দেখাচ্ছে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছে নিশ্চয়ই। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে সে কখনোই এঁটে উঠবে না। লোকগুলো না বেঁকে সামনে তাদেরই দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে বলল, ঠিকই বলেছিস, চ আর একটু বেড়াই আয়। অভয় পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করলো। গুনে নে শিগগিরি। বাবা, মেজদা, নকাকা, রামখুড়ো সব এসে পড়লেন যে। দেরি নয়, শিগগিরি তুলে নে পয়সাগুলো, আহাম্মক থাকার। এই বলে পয়সা ভরা হাত মেলে অভয় যেন কাঁপতে লাগলো। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদের জন্যেই আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের ছাত্র তো দূরের কথা, মাস্টাররাই পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে চাপটে ধরে বলল, কিন্তু কোথায় যাবি তুই? আর তোকে ধরিয়ে দেবো না আমি? কিন্তু কোথায় অভয়?
বিনোদ দুহাত দিয়ে নিজের বুকটা জোরে চেপে ধরে নিজেকে নিজের সঙ্গে অকারণে ধস্তাধস্তি করছে। অভয় কোথাও নেই, কখন টুপ করে সরে পড়েছে, নিশ্চয়ই পাশের গলি দিয়ে। এখনো ছুটলে তাকে ধরা যাবে। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়লেন। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা কাকু, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। হ্যাঁ, সে এই গলি দিয়েই পালিয়েছে। আসুন আসুন আসুন, আমার সঙ্গে আসুন। খুব জোরে ছুটলে এখনও তাকে ধরতে পারবেন। আমি তাকে জাপটে ধরেও রাখতে পারলুম না। খুব জুজুৎসুর প্যাঁচ শিখেছে ব্যাটা। যাই হোক, আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিকে যাচ্ছি। ওইখানে কোথাও লুকিয়ে আছে, ও নিশ্চয়ই ওদিকেই আছে। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, বিনোদ, তুই কি বলছিস? কই আমার অভয়? ওই দেখ, ওদিকে তাকিয়ে দেখ বিনোদ। বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝতে পারল না। খাটিয়ার উপরে লম্বালম্বি কি একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বললে, আজ বিকেলে সে মোটর চাপা পড়ে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বলল, না, মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলো, দুজনে আমরা বেড়াতে বেরোলাম। কেন আমার মিছিমিছি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, সে বললো আমাকে। হ্যাঁ হ্যাঁ, অভয় বললেছে আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন। সে এখন স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকায়। ও কত কত কথাই বললো আমাকে। আমাকে পয়সা দিতে চাইলো, গরদের পাঞ্জাবির ওপরে মেরুন শাল। আসুন না, আসুন আমার সঙ্গে আসুন, এই গলিতে আসুন। তাকে বার করে না দিই তো কি বলেছি, আসুন আমার সঙ্গে। পূর্ণবাবুরা এগোতে লাগলেন। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। বিনোদ হতভম্বের মতো তেমনই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রসা রোড, রাস্তার এক পারে ইলেকট্রিক ও অন্য পারে গ্যাস জ্বলছে। লাঠি হাটে ওই একটা কনস্টেবল, দূরে ওই পূর্ণবাবুর দল চলছে শ্মশানে। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বেনু, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। বিনোদ তবুও নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদ হঠাৎ আত্মস্বরে চেঁচিয়ে উঠল, না! কিন্তু আবার তেমনি খিলখিল হাসি একেবারে তার কাছে। কিন্তু অভয় কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। ও পাইজি, দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ দাঁড়ান। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছিল। এখন পায়ে হেঁটে কিছুতেই যে সে যেতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধরেছিল, এখনো সে ভোলেনি। ট্যাক্সি চেপে বিনোদ বলল, চালাও, এলএনবি রোড। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালাও পাইজি, প্লিজ খুব জোরে চালাও। সেই ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সামনে চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট সে বলছে, আস্তে আস্তে আস্তে। কিন্তু ট্যাক্সি থামলো না। তার গায়ের উপর হুড়মুড় করে পড়ল। বেচারা অভয় তলা পাকিয়ে চাকার তলায় চিপটে গেল।
বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল গেল, বাঁধ বাঁধ বাঁধ, শিগগির বলছি বাঁধ। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল, क्या हुआ सब्जी? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো, কিন্তু আশ্চর্য, কোথাও এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আরে বাহ, ভয় নেই ভয় নেই, আমার কিচ্ছু হয়নি, খালি এই মেরুদণ্ডটায় সামান্য একটু চোট লেগেছে রে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলি, যা হোক। আচ্ছা, গুড নাইট গুড নাইট। তারপর আর তাকে দেখা গেল না।